নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের পর্ব, 10ম পর্ব। ছুটি। তোমার চিঠি এইমাত্র পেলাম। তোমার কাছে একটু সময় চেয়েছিলাম মাত্র। সেই সময় চাওয়া চিঠি পড়ে এত কথা লিখবে তুমি, তা আমি বুঝতে পারিনি। রমার চিঠির বক্তব্য বা শালীনতার দায়িত্ব আমার নয়। আমার ধারণা ছিল তুমি যথেষ্ট বুদ্ধিমতী এবং লোকভয় বা সমালোচনার ভয় তোমার নেই। কেউ অন্যায় করে তোমাকে কিছু বললে তা তুমি ন্যায়ত অবহেলা করতে পারো বলেই আমার বিশ্বাস ছিল। তুমি যে ধরনের চিঠি লিখেছ তারপরে তোমাকে আমার কিছু বলার নেই। তুমি যদি সম্পর্ক শেষ করে দিতে চাও, আমাকে আমার বক্তব্য জানানোর সুযোগ না দিয়ে, তাহলে আমি বা কেন তোমাকে আমার বক্তব্য জানাতে যাব? তুমি যেমন কারোর দয়া চাও না, আমিও তেমনই কারোর দয়া চাই না। তাতে আমার যা হবে তা হবে। তুমি নিজে যা ভালো বোঝো তাই করবে। তোমার সঙ্গে শিগগিরই একবার দেখা করব, 2-4 দিনের মধ্যে। আশা করি এই সময়টুকু তুমি আমাকে দেবে। তুমি যদি মনে করো যে 2-4 দিন সময়ও তুমি আমাকে দিতে রাজি নও, তাহলে তোমার যা মন চায় তাই করো। আমার না হয় তুমি ছাড়া কেউই নেই, কিন্তু তোমার তো অ্যাডমায়ারের অভাব নেই। রাঁচি তো, রুদ্র টুদ্র, তোমার কত বন্ধুই তো আছে। তুমিও ভেবো না যে আমি তোমার বক্তব্য বুঝতে পারি না। হঠাৎ যদি এতদিনের সম্পর্ক নষ্ট করতে চাও, তার জন্য কোনো ছুতোর দরকার হয় কি? তোমার কিসের লজ্জা? ছলের আশ্রয়ই বা নেওয়ার দরকার কি? তুমি তো পরাধীন নও। তোমার একমাত্র দোষ এই যে তুমি নিজেকে বড় বেশি বুদ্ধিমতী বলে মনে করো। নিজে যা ভাবো তাই ঠিক, অন্য কারোর কথাই কথা নয় তোমার কাছে। তুমি চাও তোমাকে সকলে বুঝুক, ভুল না বুঝুক, কিন্তু তুমি নিজের সম্বন্ধে এতই কনফিডেন্ট যে অন্যকে ভুল বুঝতে তোমার একটুও সময় লাগে না। রাঁচিতে আমি তোমাকে একলা চাই একদিন। তোমার অগণিত বন্ধু বান্ধব অ্যাডমায়ারেরা যেন সেদিন তোমার কাছে না থাকে। তুমি যেমন মনে করো আমার উপর তোমার দাবি আছে, আমাকে যা খুশি তাই বলার অধিকার আছে, আমিও তাই মনে করি। অন্তত সেদিন সেই দাবি নিয়েই যাব আমি তোমার কাছে। আমি তখন তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। ইতি, সুকুমার বোস। মালু পেয়ারা গাছের তলা খুঁড়ছিল। ওকে তক্ষুনি ডেকে বললাম চিঠিটা দৌড়ে গিয়ে ডাকে দিয়ে আসতে, যাতে 11টার গাড়ি ধরতে পারে। চিঠি পোস্ট করতে দিয়ে কিছুক্ষণ বসে থেকে আমি চান করতে গেলাম। বাথরুমে ঢুকেছি প্রায় 10 মিনিট, গায়ে জলও ঢেলেছি। এমন সময় আমার মাথার মধ্যে 100 দাঁড় কাক একসঙ্গে ডেকে উঠল। বিদ্যুৎ চমকের মতো আমার মনে পড়ল আমি একটু আগেই নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। মনে হলো যে সম্পর্ক গড়ে উঠতে বহুদিন লেগেছিল তা ভাঙা হয়ে গেছে কয়েক মিনিট আগের একটি হঠকারী চিঠিতে। আমার অনেক অনেক পাতা ভরানো লেখা পড়ে একদিন যে আমার মনের কাছে এসেছিল, তাকে এক পাতার একটি চিঠিতে আমি আবার মনের বহু দূরে পাঠিয়ে দিয়েছি। একজন ভালোবাসার জনের অভিমানকে আমি ভুল বুঝে সেই নরম অভিমানের উত্তর দিয়েছি নোংরা কর্কশ রাগে। যত তাড়াতাড়ি পারি বাথরুম থেকে বেরিয়ে ছাড়া পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়েই পায়ে চটি গলিয়ে আমি দৌড়ে গেলাম পাকদণ্ডী পথ বেয়ে পোস্ট অফিসের দিকে। অত জোরে আমার অসুখের পর আমি কখনো দৌড়ইনি। কিছু দূর যেতেই আমার বুকে হাঁপ ধরতে লাগলো। অনেকখানি পথ, উঁচু নিচু পাহাড়ি পাকদণ্ডিতে, আর পোস্ট অফিস তখনও বেশ দূরে। কিন্তু সেই ঝর্ণাটার কাছেই দেখা হয়ে গেল মালুর সঙ্গে। সে ফিরছিল। আমাকে দেখে অবাক হয়ে ও তাড়াতাড়ি বলল চিঠি সে ফেলে দিয়েছে, আর শুধু তাই নয়, চিঠির থলি নিয়ে ট্রেনও চলে গেছে। মালু আমার মুখের দিকে চেয়ে রইল অবাক চোখে। একটা কর্তব্যকর্ম সুষ্ঠুভাবে করে আসার পরও এমন ভর্ৎসনার চোখে আমি কেন ওর দিকে চেয়ে রইলাম, ও বোধহয় বুঝতে পারল না।
মালু আর আমি দুজনে পাশাপাশি আস্তে আস্তে হেঁটে ফিরে আসতে লাগলাম। যখন সেই মহুয়াতলার টাঁড়ে এসে পৌঁছলাম তখন আমার ছুটির কথা মনে হলো বারে বারে। প্রথম শীতে যখন এই মাঠ হলুদ হয়েছিল, ছুটি নরম সকালের রোদে আমার বুক ঘেঁষে দাঁড়িয়ে অস্ফুটে বলেছিল, সুখ নেই কো মনে, নাক ছাবিটা হারিয়ে গেছে হলুদ বনে বনে। ভাবছিলাম ছুটি কি আর কখনো আমার সঙ্গে আর কোনো শীতে এই মাঠ কিংবা অন্য কোনো হলুদ মাঠ পেরোবে? আমার হাতে হাত রেখে ও কি আমার বুক ঘেঁষে পরম স্বস্তিতে শান্ত ভালো লাগায় আর কোনোদিনও দাঁড়াবে আমার এই অভিশপ্ত জীবনে? শীতটা কমে আসার সঙ্গে সঙ্গেই যাতে শীত আর কমতে না পারে সেই জন্যই বোধহয় গত রাতে আবার ঝড় বৃষ্টি হয়ে গেল। রাতারাতি তাপমাত্রা অনেক নিচের অঙ্কে নেমে গেল। সকাল হয়ে যাবার পরও বৃষ্টি থামার লক্ষণ দেখা গেল না। তবে ঝুপঝুপে নয়, ফিসফিসে বৃষ্টি। হাওয়াটাই বৃষ্টি না বৃষ্টিটাই হাওয়া বোঝা যায় না। হাওয়ায় দাঁড়ালে গা ভিজে যায়। চারিদিকের বন পাহাড়ের গাছগাছালির ধুলো ধুয়ে গেছে। এই হিমেল সকালে চতুর্দিকের প্রকৃতি শান্ত সিক্ত। গোলাপগুলোর খাঁজে খাঁজে যে লাল ধুলোর সূক্ষ্ম আস্তরণ পড়েছিল সব মুছে গেছে। তারা এখন সকলেই নির্মল মুখে চেয়ে আছে। আমি বসবার ঘরে বসে জুনিয়রদের চিঠি লিখলাম। এখানের তল্পি গোটানোর সময় হয়ে এলো আমার। আবার কবে আসতে পারবো জানি না। কলকাতার কাজের ঘূর্ণিঝড়ে কোনো লোক একবার গিয়ে পৌঁছলে তার আর মুক্তি নেই। ঝড়ে ওরা পাতার মতো সে তখন ঘুরে মরবে। কখনো কখনো কোনো হঠাৎ অবকাশের বিকেলে মনে পড়বে এই দিনগুলোর কথা। কানে ভাসবে কাটকাটার আওয়াজ, টিয়ার গলার তীক্ষ্ণ সবুজ স্বর, শেষ রাতের কোকিলের কুহু কুহু, মাঝরাতের ডিজেল ইঞ্জিনের বুক মোচড়ানো একটানা দীর্ঘশ্বাস। কিন্তু যা মনে পড়বে তা সবই মুহূর্তের জন্য। পরক্ষণেই ডুবে যেতে হবে ব্রিফের মধ্যে। 226-এর পিটিশন, রুলের আবেদন, অ্যাডজর্নমেন্ট মোশন, ডিভিশন বেঞ্চের সামনে সওয়ালের নোটিশ, লাল নীল পেন্সিল, নানা রকম কলম, পাইপের তামাকের গন্ধ। কোর্টের জজ সাহেবদের জবরজং পোশাকের খসখসানিতে ডুবে যাবে টুনটুনি পাখির গলার স্বর। উকিল ব্যারিস্টারের কালো জোব্বাতে মুছে যাবে হলুদ বসন্ত পাখির হলুদ গায়ের রং। কয়েকদিন হলো মনটা ভারী খারাপ লাগে। আমি কি তবে এসকেপিস্ট? আমি কি কেবলই কাজ থেকে কর্তব্য থেকে পালিয়ে যেতে চাই? কিন্তু মনে হয় এসকেপিস্ট হয়ে দোষেরই বা কী আছে? তাছাড়া কাজ আমি করবই বা কেন? কিসের জন্য? কার জন্য? যার জীবনের ব্যক্তিগত ক্ষেত্রে কারোর কাছেই কিছু পাওনা নেই, নেই কোনো নগ্ন নিজ কোমল হাতের পরশ, নেই কোনো সহানুভূতির শান্ত ছোঁয়া, নেই কারোর সুগন্ধি কোলে মাথা দিয়ে নিশ্চিন্তে শুয়ে ক্লান্তি অপনোদনের উপায়। তার কর্তব্য কার জন্য? কর্তব্যকে শুধু আজীবন অন্যদের জন্যই? অন্য সকলের প্রতি? নিজের প্রতি কি আমার কোনো কর্তব্য নেই? অথবা ছিল না? নিজেকে সুখী করা, ভরিয়ে তোলাও তো একটা কর্তব্য নয় কি? মাঝে মাঝে আমার মনে হয় আমি শরৎবাবুর উপন্যাসের বাল বিধবাদের চেয়েও অসহায়, তাঁদের চেয়েও বেশি নিরুপায় ও পরিণতিহীন কর্তব্যভাবে পীড়িত। আজকাল কেবলই মনে হয় এই কঠোর শুকনো কর্তব্যের কোনো শেষ নেই, এর কোনো মানে নেই। সব জানি, সব বুঝি, তবু আমাকে ফিরে যেতেই হবে কলকাতায়। কারণ অন্য 10 জন পুরুষের মতন আমিও একজন পুরুষ মানুষ। যে পুরুষ কাজের মধ্যে না থাকে তার মন নোনা হাওয়ায় ফেলে রাখা লোহার মতো মরচেতে ভরে যায়। পুরুষের মন যদি ইস্পাতের মতো ঝকঝকে তীক্ষ্ণ না হয় তাহলে তার বেঁচে থাকার সার্থকতা কোথায়? ব্যক্তিগত ক্ষেত্রে তার কিছু পাওয়া থাক বা নাই থাক, তবু তার নিজের জন্যই তাকে কাজ করতে হবে। শুধুমাত্র নিজের কাজ নিজে ফুরিয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচবার জন্যই। কাজ আছে বলেই হয়তো আমার মতো অনেক হতভাগ্য পুরুষ বাইরের জগতের কৃতিত্বে
মেডেল বুকে ঝুলিয়ে হাহাকার তোলা অন্তর্জগতে সস্তা জাদুকরের মতন এখনও বেঁচে আছে, বেঁচে থাকে এই নির্দয় সহানুভূতিহীন পৃথিবীতে। যেদিন আমাদের কাজ থাকবে না, কাজ করার ক্ষমতা থাকবে না, সেদিন আমাদের বাঁচাও আর হবে না। আমাদের মতো লোকের বাঁচার সেদিন কোনো মানে থাকবে না। চিঠিটা প্রায় শেষ করেই এনেছি, এমন সময় দেখি প্যাট আসছে। প্যাটের গায়ে সেই আর্মি ডিসপোজালের উইন্ড চিটার। প্যাট নিজের মনে কি একটা গান গুনগুন করতে করতে আসছে। ওর এক পা ফেলার তালে তালে গানটা গাইছে মার্চিং সঙের মতো করে। কাছে আসতেই প্যাট বলল, গুড মর্নিং মিস্টার বোস। গুড মর্নিং প্যাট। প্যাট ভিতরে ঢুকে ওর ক্রাচটা ঠেস দিয়ে রেখে এক পায়ে এক লাফে এসে চেয়ারে বসল। কি ব্যাপার প্যাট, তোমার কাছে খুব খুশি মনে হচ্ছে? তাই বুঝি? আমাকে খুশি খুশি দেখাচ্ছে বুঝি? আমি তো সবসময় খুশি। আমাকে অখুশি দেখেছো কখনো? না, তবুও আজ যেন বিশেষ খুশি বলে মনে হচ্ছে। একটা কফি খাওয়াও, ঠান্ডাটা আবার জোর পড়েছে। ঠান্ডা না থাকলে আমার আবার ভালোও লাগে না, আর ঠান্ডা না থাকলে রোদের দাম, আগুনের দাম এসব কিছুই বুঝি জানা যেত না, তাই না? আমি লালিকে কফি বানাতে বলে এলাম। কি গান গাইছিলে প্যাট? গানটায় সুরটা ভারী ভালো তো। ও তুমি শুনতে পেয়েছো? এই জায়গাটার একটা বড় অসুবিধা, এত নির্জন যে হানিমুনিং কাপলসের ফিসফিসানিও সারা বাড়ি থেকে শোনা যায়। আরে গাও না গানটা আবার। কোথায় শিখলে গানটা? এই গানের একটা ইতিহাস আছে, বলছি শোনো। এখানে মিস্টার টিক্সারা বলে এক ভদ্রলোক থাকতেন, একলা। ভদ্রলোকের ডিভোর্স হয়ে গেছিল অল্প বয়সে। তারপর বিয়ে করার মতো ভুল আর তিনি দ্বিতীয়বার করবেন না বলেই মনস্থ করেছিলেন। খুব ড্রিঙ্ক করতেন, প্রতি সন্ধ্যায় কোথাও না কোথাও বসে যেতেন। যেদিন কোথাও মানে কোনো বাড়িতে বসতেন না, সেদিন জঙ্গলের মধ্যে কোনো জায়গা বেছে নিয়ে বসে পড়তেন একা একা। তারপর বোতল শেষ করে এই গান গাইতে গাইতে টলতে টলতে বাড়ি ফিরে যেতেন। উনিও একলা ছিলেন, আমি তো চিরদিনেরই একলা। তাই আমার বাড়িতে ওর ছিল অবারিত দ্বার। মনে আছে একদিন রাত 1টার সময় জঙ্গল থেকে ফিরে এসে দরজায় লাথি মেরে আমাকে তুললেন, বললেন, সন্ধে রাতে ঘুমাও কি করতে? তোমার জড়িয়ে ধরে ঘুমাবার মতো কেউ নেই, তবে আর ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখবে তেমনও কেউ নেই তোমার, তাহলে আর ঘুমের জন্য এত কাতর কেন? বলেই হিপ পকেট থেকে একটা রামের বোতল বের করে বসলেন। তারপর দুজনে মিলে এটাকে শেষ করে যারা এই মুহূর্তে আরামের ঘরে কাউকে জড়িয়ে শুয়ে আছে তাদের সেই মিথ্যা সুখের মুখে থুতু দিয়ে আমরা দুজনেই স্বাধীনতার আনন্দে বুঁদ হয়ে গেলাম। জানো, এখানের সমস্ত লোকই একদিন ওই গানটা গাইতে পারতেন, কারণ এমন কোনো বাড়ি ছিল না এখানে যে বাড়ির সামনের পথ দিয়ে নিশুতি রাতে একা একা গভীর অন্ধকারে এই গান গাইতে গাইতে মিস্টার টিক্সারা কোনো না কোনো দিন ঘরে ফিরতেন। ভারী ভালো লোক ছিলেন, নির্বিরোধী, দিল খোলা, সহজ সরল মানুষ। এমন হাসি হাসতেন, একেবারে জমাট হাসি। ছিলেন মানে? এখন আর নেই উনি? না না, উনি মারা গেছেন। তা কে বা কারা যেন তার বাড়িতেই তাকে খুন করে দিয়ে যায়। ফায়ার প্লেসের পাশে তার মৃতদেহ পাওয়া যায় পরদিন। টাঙ্গি দিয়ে মাথাটা 2 ফাঁক করে কাটা ছিল। উনি নেই, কিন্তু গানটা রয়ে গেছে ভীষণভাবে। আর এই গানটা আমার খুব ফেভারিট গান। শোনাও না প্যাট, আর একবার গানটা একটু শোনাও। শোনো। Show me the way to go home. I'm tired and I want to go to bed. I had a little drink about an hour ago.
which has gone right to my head. পুরনো দিনের অপেরার গানের সুরের মতো সুরটা। এই অবধি গেয়েই প্যাট থেমে গেল। আমি বললাম, কি হলো, আর নেই? থামলে কেন? না না, আছে আছে। No matter where I roam, maybe on land, on sea, or on foam, you will always hear me singing that song, show me the way to go home. গানটা শেষ করে প্যাট আমার মুখের দিকে চেয়ে রইল। আমি বললাম, গানটা সুরটা বড় করুণ প্যাট। যদিও কথার মধ্যে এ কথা বলা নেই, তবুও আমাদের রবি ঠাকুরের একটা গানের সঙ্গে এই গানের মূলগত একটা মিল আছে। কি গান? পঙ্কজ মল্লিকের রেকর্ড আছে, ডিরেক্টর প্রমথেশ বড়ুয়ার ছবি মুক্তিতে এই গানটা ছিল। ওরে আয় আমায় নিয়ে যাবি কি রে দিনের শেষে শেষ খেয়ে আয়, সন্ধ্যা আসে দিন যে চলে যায়। প্যাটকে গানটা অনুবাদ করে শোনালাম আমি। প্যাট বলল, কথার তো কোনো মিল নেই। হ্যাঁ, কথার মিল নেই, কিন্তু ভাবের আছে, সুরের গভীরতার আছে। দুটো গানই একজন হারিয়ে যাওয়া মানুষের আকুতিতে ভরা। শো মি দ্য ওয়ে টু গো হোম। এর মধ্যে গায়কের ঘর বলতে যে কিছু নেই, এই কথাটাই সুরের মধ্যে দিয়ে পরিষ্কার ফুটে উঠেছে। যেমন ফুটে যে রবীন্দ্র ঠাকুরের সেই গান, যে ঘরেও নেই এবং পাড়েও নেই, যে নদী পেরুবার জন্য বেরিয়েছিল অথচ যাকে চিরদিন মাছ দরিয়াতেই থেকে যেতে হলো, যাকে কেউ নরম হাতে হাতছানি দিয়ে কোনো ঘরেই ডাকল না, সে আসন্ন সন্ধ্যায় দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে যাবার ভয়ে যেন ভয়ার্ত হয়ে উঠেছে। তোমার টেগরের গানের কি এই ব্যাখ্যা? রবীন্দ্র বিশেষজ্ঞরা এর কি ব্যাখ্যা করবেন আমি জানি না। ব্যক্তিগতভাবে বলতে পারি, সন্ধ্যের সময় যার মুখেই যতবারই এই গান শুনেছি, ততবারই আসন্ন অন্ধকারের মধ্যে পাখির গলার ক্ষীণ স্বরে বারবার এই কথাই মনে হয়েছে। আজ বহুদিন পর তোমার এই গান শুনে আমার ওই গানটার কথাই মনে পড়ে গেল। এই সময় লালি কফি নিয়ে এসেছিল। প্যাটকে কফি ঢেলে দিলাম আমি। ইতিমধ্যে লালি প্যাটের জন্য একটা অমলেট বানিয়ে টোস্ট করে আনলো। প্যাট যত্ন করে ওগুলো খেলো। এত সকালে ও নিশ্চয়ই ব্রেকফাস্ট করে বেরোয়নি। কফি শেষ করে প্যাট সবে একটা সিগারেট ধরিয়েছে, এমন সময় গেট খুলে একজন স্থানীয় লোককে দৌড়ে আসতে দেখলাম। লোকটাকে আমি চিনতে পারলাম না। আমার দৃষ্টি অনুসরণ করে প্যাট ওদিকে তাকালো। তাকিয়ে লাফিয়ে উঠে দেওয়ালের দিকে গিয়ে ওর ক্রাচ দুটো বগলে লাগালো। লোকটা হাঁপাচ্ছিল। লোকটা কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলল, বয়েল সাব, বয়েল সাব, গিদ্ধার গিদ্ধার, বয়েল সাব। আমিও ওর কথার মানে ঠিক বুঝলাম না। প্যাট বোধহয় মানে বুঝবার জন্য দাঁড়াতেও চাইল না। প্যাট প্রায় উড়ে গিয়ে সিঁড়ি পেরিয়ে বেরিয়ে পড়ল। আমাকে বলল, কাম মিস্টার বোস, লেটস রান ফর মিস্টার বয়েলস প্লেস। প্যাট ওর ক্রাচে ভর করে যে অত জোরে দৌড়তে পারে তা না দেখলে আমার বিশ্বাস হতো না। প্যাট যেন পুরনো দিনের রনপা চড়া কোনো ডাকাত হয়ে গেল। আমি ওর সঙ্গে সঙ্গে দৌড়ে যেতে রীতিমতো হাঁপিয়ে পড়ছিলাম। পথে কোনো কথা হলো না। প্যাটের দ্রুতগতি ক্রাচের সুষম ও এক লয়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ আমার কানে আসছিল না। কতক্ষণ আমরা দৌড়ে গেলাম আমাদের হুঁশ ছিল না। দূর থেকে মিস্টার বয়েলসের বাড়িটা দেখা যাচ্ছিল। বাড়িটা বৃষ্টি ভেজা মেঘলা আবহাওয়ায় উথাল পাথাল হাওয়ার মধ্যে কোনো স্থবির অনড় প্রাচীন বিশ্বাসের মতো দাঁড়িয়েছিল। একটা বাঁক ঘুরে বাড়িটার সামনে আসতেই আমরা দুজনেই থমকে দাঁড়ালাম। মাই গড, হোয়াট ইজ ইট? আই ডোন্ট নো হোয়াট হ্যাড ইট টু হ্যাপেন অ্যান্ড হ্যাপেন টু দিস পুয়ার ওল্ড ম্যান। আমরা আমাদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মিস্টার বয়েলস বাড়ির সামনের ফাঁকা জায়গায় পা সামনে টান টান করে সেই ইজি চেয়ারটিতে বসেছিলেন, আর তার পায়ের কাছে লুসি, আর ওদের চারধারে মাটিতে গাছের ডালে ডালে প্রায় 50টা শকুন। আমরা এগিয়ে যেতেই শকুনগুলো ওদের কুৎসিত ভারী শরীর নিয়ে অদ্ভুতভাবে
পাশে লাফিয়ে লাফিয়ে সরে যেতে লাগলো। আর একটু এগিয়েই প্যাট রাগে পাগলের মতো হয়ে গেল। পাগল হয়ে গিয়ে ওর ডান হাতের ক্রাচটা বর্ষার মতো করে ছুঁড়ে দিল সেই দিকে। যে কটা শকুন তখনও মিস্টার বয়েলসের কাছে ছিল তারা সরে গেল, কিন্তু উড়ে দূরে গেল না। কাছাকাছি গাছে তাদের লোমহীন কদর্য লম্বা লম্বা গলাগুলো বের করে বসে রইল। আমরা আরেকটু এগিয়ে গিয়েই আঁতকে উঠলাম। মিস্টার বয়েলসের চোখ দুটো ওরা খুবলে খেয়ে নিয়েছে। যেখানে একসময় চোখ ছিল সেখানে এখন দুটো কালো কোটর দেখা যাচ্ছে। শুধু চোখেই নয়, শকুনগুলো কুড়ে কুড়ে মুখ, গলা, বুক এসবও খেয়েছে। সব শুদ্ধ মিলে এমন একটা বীভৎস দৃশ্য হয়েছে যে তা চোখে দেখা যায় না, সহ্য করা যায় না। পরিচিত জনের এই পরিণতি বিশ্বাস করা যায় না। প্যাট দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ক্রাচে ভর করেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রমান্বয়ে বলে চলল, ও গড, আই কান্ট বিলিভ ইট। সঙ্গের দেহাতি লোকটি সেদিন আমাদের দরজা খুলে ভিতরে ঢুকিয়েছিল। সেও স্থানুর মতো দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার পর লোকটির হুঁশ এলো। সে দৌড়ে ঘরে ঢুকে সেখান থেকে একটা বাঁশের লাঠি এনে শকুনগুলোকে ধাওয়া করতে লাগলো। যেগুলো নিচের ডালে ছিল সেগুলোকে ধপ ধপ করে 2-4 ঘা লাগিয়েও দিল। তখন শকুনগুলো এক এক করে গাছের ডাল ছেড়ে অনিচ্ছার ভারী দুর্গন্ধ পাখা মেলে উড়ে যেতে আরম্ভ করল। কিছুক্ষণের মধ্যে জায়গাটা থেকে ওই মৃত্যুর দুধগুলো উধাও হয়ে গেল। লুসিও শুয়েছিল, কিন্তু অর্ধমৃত হয়েছিল। সে তার প্রভুকে এই শ্মশানের চরগুলোর হাত থেকে বাঁচাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাতে সে ক্ষতবিক্ষত রক্তাক্তই হয়েছিল। তার প্রভুর মৃতদেহকে তবুও সে অক্ষত রাখতে পারেনি। আমরা অনুমান করলাম 3 কি 4 দিন আগে সকালে অথবা বিকেলে রোদ পোয়াবার জন্যই মিস্টার বয়েলস এইখানে এসে বসেছিলেন। তারপরে হার্ট ফেল করেই হোক অথবা যেভাবেই হোক কোনো স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছিল। তখনও তার কোলের উপর বাইবেলটা খোলা পড়েছিল। যমদূত তার কালো আলখাল্লা পরে এসে তাকে কোথায় কোন দেশে ডাক দিয়ে নিয়ে গেছিল জানি না, কিন্তু যমদূত যে এসেছিল তা নিশ্চিত। সেই থেকে তার মৃতদেহ ওখানে ওরকমভাবেই পড়েছিল। এদিকে 3-4 দিনের মধ্যে কারোরই এবং আমাদেরও আসার অবকাশ হয়নি। শকুনগুলো নিশ্চয়ই আজ সকাল থেকেই তাদের ভোজ শুরু করেছিল, নইলে এতক্ষণে ওর হাড় কখানা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকার কথা ছিল না। প্যাট লুসিকে তুলে নিয়ে ঘরে গেল। আমাকে বলল পাহারায় থাকতে। আমি মিস্টার বয়েলসের নিস্তব্ধ বিভৎস মুখের দিকে তাকাতে পারছিলাম না। অন্যদিকে মুখ ফিরিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। প্যাট চিঠি লিখে যাদের যাদের জানাবার সবাইকে এই খবর জানিয়ে সেই লোকটির হাতে সব চিঠি পাঠিয়ে দিল। তারপর একটা চাদর এনে ঢেকে দিল মিস্টার বয়েলসের নিপীড়িত শরীরটিকে। মৃত্যু তো সকলেরই হয়, কিন্তু মৃত্যুর পরও এমন বিভৎসতার মধ্যে এই শীতার্ত একাকী বৃদ্ধকে কেন ভগবান টেনে আনলেন জানি না। একটা পাথরে বসে ও একটা সিগারেট ধরালো। ও কোনো কথা বলছিল না। ওকে এমন বিচলিত আমি কখনোই দেখিনি। সিগারেটটা শেষ করে ও আবার মিস্টার বয়েলসের কাছে ফিরে গিয়ে তার কোল থেকে বাইবেলটা তুলে আনলো। বাইবেলটা রক্তে ও কিমার মতো মাংসের কুচিতে ভরে গেছিল। প্যাট বাইবেলটা খুলল। ঝড় বৃষ্টিতে বাইবেলের পাতাগুলো নেতিয়ে গেছিল, কোনো অক্ষর আর পড়া যাচ্ছিল না। যার এই জগৎ থেকে ছুটি হয়ে গেছে তার নিজের কোনো কাজে লাগে না এসব বই। শুধু বাইবেল কেন, যে কোনো ধর্মপুস্তকই দুয়োর পেরোবার পর আর কাজে লাগে না। চিরদিনের মতো ছুটি হয়ে যাবার পর এই সবই নিছক অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। তাই প্যাট আবার বাইবেলটাকে নিয়ে গিয়ে মিস্টার বয়েলসের কোলে রেখে এলো। দেখতে দেখতে অনেক লোক এসে জমা হলেন। কাছে এসেই প্রত্যেকে মাথা টুপি খুলে ফেললেন। একজন পাদ্রী সাহেবও এলেন। তারপর কেউ কোনো কথা না বলে মিস্টার বয়েলসকে চেয়ার শুদ্ধ ধরে ঘরে নিয়ে গেলেন।
এত লোক দেখে বিশ্বাস হচ্ছিল না যে মিস্টার বয়েলসের জন্য এত লোকের দয়া ও সহানুভূতি ছিল, নাকি এদের মধ্যে অনেকেরই ওর মৃত্যুর পর ওর আত্মার শান্তি কামনা করবেন বলেই এসেছিলেন, যদিও জীবিতাবস্থায় ওর জীবন্ত ব্যথাতুর আত্মাকে কোনো রকম সহানুভূতি দেখাবার প্রয়োজন মনে করেননি এরা কেউই। সমবেত শোকার্তদের মধ্যে কে কে এই বৃদ্ধকে বেশি ভালোবাসতেন, বেশি করে জানতেন, তা দেখানোর একটা হুড়োহুড়ি পড়ে গেল। চুপ করে এক কোণায় দাঁড়িয়ে আমি সব দেখতে লাগলাম। লুসিকে ইতিমধ্যে চেয়ারে বসে অন্যত্র পাঠানো হলো তাকে চিকিৎসা করাবার জন্য। দেখতে দেখতে মিস্টার বয়েলসের মৃতদেহকে চান করানো হলো সুগন্ধি ঢেলে বাথটাবে। তারপর আলমারি খুলে তার সবচেয়ে ভালো যে শতচ্ছিন্ন স্যুটখানি ছিল তাও পরানো হলো। কারা যেন শিমুল কাঠে তৈরি একটা মস্ত কফিন এনে হাজির করলেন। অন্যরা ওর বাড়ির পাশে একটা তেঁতুল গাছের তলায় কবর খুঁড়তে শুরু করলেন। এখানের যে কোনো সাহেব মরলে তাকে কবরখানাতেই নিয়ে গিয়ে কবর দেওয়া হয়, কিন্তু উনি নাকি জীবদ্দশাতেই ডেপুটি কমিশনারের কাছ থেকে তার নিজের বাড়ির কম্পাউন্ডেই সমাধিস্থ হবার অনুমতি নিয়ে রেখেছিলেন, তাই তার জন্য এই ব্যবস্থা। কফিনের মধ্যে তুলো দিয়ে চতুর্দিক মোড়া হলো। তারপর ধীরে ধীরে মিস্টার বয়েলসের শরীরকে বয়ে এনে কফিনের মধ্যেই শোয়ানো হলো। সমস্ত কিছু ঘটতে ঘন্টা দুয়েকের বেশি সময় লাগলো না। তারপর কফিনটাকে কালো কাপড়ে মুড়ে উপরে সাদা তুলো দিয়ে একটা ক্রস আঁকা হলো। কফিনটিকে বইবার জন্য অনেকেই এগিয়ে গেলেন। প্যাট এক কোণায় আমার সঙ্গে দাঁড়িয়ে সব দেখছিল। ওকে দেখে মনে হচ্ছিল ও জীবিত মিস্টার বয়েলসের বড় আপনার লোক ছিল। এই মৃত লোকটির সঙ্গে ওর কোনো যোগ নেই। মৃত লোকটির প্রতি দরদ দেখাতে আজ এত লোক উপস্থিত যে সেখানে যেন ও বেমানান। কফিনটা ওরা তুলতে যাবে এমন সময় প্যাট পাদ্রী সাহেবকে গিয়ে কি যেন বলল। পাদ্রী সাহেব আমাকে ডাকলেন, ডেকে কফিনটি অন্যদের সঙ্গে বইবার জন্য অনুরোধ করলেন। আমি খ্রিশ্চান নই, মিস্টার বয়েলসের আপনজন নই, ওর নিজের গোষ্ঠীর লোক নই, তবু আমাকে এই সম্মান দেওয়াতে রীতিমতো অভিভূত হয়ে পড়লাম। মনে পড়ে গেল মিস্টার বয়েলস প্রথম দিন আলাপ হওয়ার পর বলেছিলেন, প্লিজ ডু মি এ ফেভার, লেন্ড প্যাট আ হ্যান্ড অ্যাট দ্য টাইম অফ মাই বেরিয়াল। সকলের সঙ্গে আমিও কফিন কাঁধে নিয়ে দাঁড়ালাম। পাদ্রী সাহেব আগে আগে বাইবেল থেকে অনেক কিছু পড়তে পড়তে হাঁটছিলেন, পড়ছিলেন শান্ত গম্ভীর গলায়। পাদ্রী সাহেবের হাঁটা চলা হাবভাব দেখে মনে হচ্ছিল যে উনিও যেন মিস্টার বয়েলসের মতো অন্য কোনো জগতের লোক। কবরের সামনে পৌঁছে কফিনটি নামিয়ে রেখে আবার অনেক কিছু পড়লেন পাদ্রী সাহেব। আমার কানে কিছুই যাচ্ছিল না। কতগুলো শর্তহীন শীতার্থ শব্দ বাতাসের মতো কানে এসে লাগছিল। উনি আমাদের বললেন এবার কফিন নামানো হোক। কিছুক্ষণ পর দড়ি বেঁধে কফিন নামিয়ে দেওয়া হলো গহ্বরে। তারপর আর সকলের সঙ্গে আমিও মুঠো মুঠো লতাপাতা ফুল সমেত ভেজা মাটি কবরের উপর চাপা দিতে লাগলাম। প্যাট এবারও এদিকে এলো না। যে পাথরে বসেছিল তার সামনে দাঁড়িয়ে উঠল শুধু। পাদ্রী সাহেব তখন পড়ছিলেন, Thou knowest, Lord, the secrets of our hearts. Shut not thy merciful ears to our prayer, but spare us, Lord most holy, O God most mighty, O holy and merciful Saviour, thou most worthy judge, eternal, suffer us not at our last hour for any pains of death to fall from thee. তারপর মাটি পড়ে পড়ে যখন কবর প্রায় ভরে এলো, পাদ্রী সাহেব বললেন, We therefore commit his body to the ground, earth to earth, ashes to ashes, dust to dust, in sure and eternal hope of resurrection to eternal life. আমার খুব ইচ্ছে করছিল জানতে যে মাটির নিচে শুয়ে থাকা মিস্টার বয়েলস এই কথাগুলোকে শুনতে পাচ্ছেন। শুনতে পেলে কি তার মুখ অবিশ্বাসে কুঁচকে যেত না? দেখতে দেখতে সব শেষ হয়ে গেল। একে একে সকলেই চলে গেলেন সেই চত্বর ছেড়ে।
সব শেষে গেলেন পাদ্রী সাহেব। প্রথম দিন প্যাটের সঙ্গে এই বাড়িতে এসেছিলাম। এখানের সকলেই এই বাড়িকে মিস্টার বয়েলস প্লেস বলে জানত। কিন্তু আজ থেকে অনেক দিন পরে আমি যেমন ছুটির হাত ধরে সেই পোড়ো বাড়ি নাইটেঙ্গেলে বেড়াতে গেছিলাম, তেমনি কোনো বেড়াতে আসা যুবক তার যুবতী বান্ধবীর হাত ধরে বেড়াতে একদিন এখানে আসবে। তখন এই বাড়ির দরজা জালনা কিছুই থাকবে না। অশ্বত্থের চারা গজিয়ে উঠবে দেওয়ালে দেওয়ালে, সাপের খোলস পড়ে থাকবে এদিক ওদিক। সেদিনও এমনি করে হাওয়া বইবে ঝুঁকে পড়া গাছগাছালির পাতায় পাতায়, অথবা হয়তো আকাশে ঝকঝক করবে রোদ্দুর। হয়তো সে যুবক ও যুবতী হাতে হাত রেখে মিস্টার বয়েলসের কবরের উপরেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু তারা কখনো জানবে না যে এখানে একজন মানুষ একটু উষ্ণতার জন্যে কি অপরিসীম কাঙালপনা নিয়ে একদিন বেঁচেছিল, যে এই শীতল মাটির নিচে ঘুমিয়ে আছে। ওদের অল্প বয়সী উত্তাল ভালোবাসায় এই নির্জন শান্ত পরিত্যক্ত পরিবেশে ওরা হয়তো একে অন্যকে জড়িয়ে ধরে চুমু খাবে, উষ্ণতায় ভরে দেবে দুজন দুজনকে, অথচ একবারও ভয় হবে না। ওরা কখনো জানবে না যে সমস্ত উষ্ণতাই একদিন নিভে যায়। সমস্ত উষ্ণতার স্বাদ সব নিঃশেষে নিয়তির এই অমোঘ পরিণতির দিকে গড়িয়ে যায়ই যায়। ওরা তা যদি জানতো তবে এক মুহূর্তের জন্য একে অন্যকে ছাড়তো না, অন্যের হাত থেকে কখনো তবে হাত সরাতো না। ওরা জানবে না, আমি জানি না, আমরা কেউই জানি না যে যতক্ষণ যৌবন থাকে, জীবন ভোগ করার সহজ সরল অধিকার থাকে, ততক্ষণ জীবনকে আমার ছুটির বুকের মতো সব সময় মুঠি ভরে ধরে রাখতে হয় এক পরম সুগন্ধি উষ্ণতায়। তাকে এক মুহূর্তও বুঝি হাতছাড়া করতে নেই। প্যাট সেই পাথরের উপরেই বসেছিল, পাশে ক্রাচটা হেলান দিয়ে রেখে। সিগারেটটা ছুঁড়ে ফেলে প্যাট উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে কবরটার দিকে এগিয়ে গেল। আমি হঠাৎ আবিষ্কার করলাম প্যাটের দু চোখ বেয়ে অঝরে জল ঝরছে। প্যাট দাঁত দিয়ে ওর নিচে ঠোঁট কামড়ে ধরল। তারপর বিড়বিড় করে বলল, অল রাইট ওল্ড ম্যান, all the best to you. Have a nice time in the world you have just reached. All the best. প্যাট ঘুরে দাঁড়ালো। তারপর কোনো কথা না বলে ফিরে চলল। মিস্টার বয়েলসের বাড়ির বাইরের দরজাটা হাঁ করে খোলা পড়ে রইল। হাওয়াটা বাঁশি বাজিয়ে টালির ছাদে শূন্য বাড়িময় খেলে বেড়াতে লাগলো। একটু দূরে গিয়ে প্যাট আমার দিকে ফিরে বলল, মাঝে মাঝে মনে হয় আমারও আপনজন যদি কেউ থাকতো তাহলে বেশ হতো। আপনজন মানে? প্যাট হাসল শুধু। ওর গালে চোখের জলের দাগ তখনও শুকোয়নি। সেই কান্না ভরা মুখে ওর চোখ দুটো হেসে উঠল। ও বলল, I mean a bitch of my own, exclusively my own. আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। প্যাট আবার পুরনো প্যাট হয়ে বলল, Well, hell with it. I am very happy as I am. দেখলাম কথা বলছে, কিন্তু প্যাটের চোখ দুটো আবার জলে ভরে যাচ্ছে। আমি ওকে লজ্জার, দুঃখের, একাকিত্বর, গ্লানির হাতে এমনভাবে কষ্ট পেতে দেখতে চাইনি। ওকে দেখে আমার এতদিন মনে হয়েছিল এমনও পুরুষ আছে যার কোনো নারীর নরম হাতের উষ্ণতার জন্য কাঙালপনা না করলেও চলে। আজ নিশ্চিন্তভাবে জানলাম আমি যা ভাবতাম তা ঠিক নয়। কোনো পুরুষই বোধহয় কোনো ভালোবাসার নারীর সঙ্গ ছাড়া সম্পূর্ণ নয়। সেসব পুরুষ মানুষ হিসেবে কখনোই সম্পূর্ণ নয়। আমি প্যাটের মুখ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চেয়ে প্যাটের পাশে পাশেই হাঁটতে লাগলাম। সকালবেলার হাঁটা সেরে ফিরে আসছিলাম একা একা।
আজকাল হাঁটাহাঁটি দৌড়োদৌড়ি সবই এমন অক্লেশে করি যে মনেও পড়ে না কখনো আমি ভীষণ অসুস্থ হয়েছিলাম। সেই সব অন্ধকার দিনগুলোর কথা এখন মনে করতেও খারাপ লাগে। পথের বাঁদিকে পাহাড়ের খোলে একটা দোলা মতন 2-3টে ন্যাড়া পাথরের টিলা। সবচেয়ে নিচু জায়গায় এখনো জল আছে। জল বসন্ত অবধি থাকবে, তারপর গ্রীষ্মের দাবদাহে সেই জল শুকিয়ে যাবে। জলের পাশে একটা ঝাঁকড়া অশ্বত্থ গাছ, তাতে একদল হরিয়াল ঝাঁপাঝাঁপি করছিল। তাদের হলদেটে সবুজ গায়ে সকালের রোদ এসে পড়েছিল। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার লাবুর কথা মনে পড়ে গেল। লাবু বলেছিল হরিয়ালেরা কখনো মাটিতে পা দেয় না, যদি বা কখনো ওরা জল খেতেও নামে তবে মুখে করে পাতা নিয়ে নামে। পাতার উপর পা ফেলে জলের পাশে দাঁড়িয়ে জলে ঠোঁট ডুবিয়ে জল খায়। আমি তন্ময় হয়ে হরিয়ালদের দেখছি। এমন সময় চামার দিক থেকে একটা গাড়ি আসার আওয়াজ শোনা গেল। দেখতে দেখতে আওয়াজটা একেবারে কাছে এসে গেল। দেখলাম একটা ট্যাক্সি। ট্যাক্সিটা যখন আমাকে পিছনে ফেলে এগিয়ে যাবে, এমন সময় হঠাৎ সশব্দে ব্রেক কষে ট্যাক্সিটা দাঁড়িয়ে পড়ল। একটি মেয়েলি হাত জানালা দিয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকলো। তারপর কে যেন বলল, এই উঠে এসো। আমি কাছে গিয়ে তাকিয়ে দেখি রমা। তুমি কোনো খবর না দিয়ে? খবর দিয়েই আসা উচিত ছিল। আমার স্বামীর ঘরে আমার স্লিপ দিয়েই ঢোকা উচিত। সেই ঘরে কে কখন থাকে ঠিক থাকে না তো। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। রমা বলল, পথের মধ্যে আর সিন করো না, উঠে এসো বলেই এক ঠেলা দিয়ে দরজা খুলে দিল। আমি উঠে বসলাম রমার পাশে। রমার চুল উস্কো খুস্কো, চোখ বসা, রাতে বোধহয় ঘুমোয়নি। রাঁচি এক্সপ্রেসে এলে বুঝি? না, এসেছি কালকে, প্লেনে এসেছিলাম। সে কি, প্লেনে এসেছিলে? তাহলে তো কাল দুপুরেই পৌঁছে গিয়েছিলে রাঁচি। কাল সারাদিন ছিলে কোথায়? বিএনআর হোটেলে ছিলাম। কেন? রাঁচিতেই যদি এলে তবে এখানে এলে না কেন? রমা উত্তরে কোনো কথা বলল না। আমার দিকে খুব রহস্যময় চোখে তাকালো। তারপর অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমার সতীনের বাড়ি গেছিলাম। কেন জানি না, রমা যদিও আমার স্ত্রী, তবুও ওর এই হাসিটা ডাইনির হাসির মতো মনে হলো। মানে? মানে তুমি জানো না? না, আমি জানি না। তবে আর কি, জানবে, বিস্তারিতই জানবে, সবই জানতে পারবে। দেখতে দেখতে বাড়ি এসে গেল। রমা ট্যাক্সিওয়ালাকে বিদায় দিল না। টাকা দিয়ে বলল স্টেশনে গিয়ে খাওয়া দাওয়া করে বিকেল 3টের পর যেন আবার আসে। ওয়েটিং চার্জ যা লাগবে তাও দিয়ে দেবে। বিকেলের রাঁচি হাওড়া এক্সপ্রেস ধরিয়ে দিয়ে তবে ট্যাক্সিওয়ালার ডিউটি শেষ। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। আমার কিছু বলার ছিল না। রমা পেয়ারাতলার বেতের চেয়ারে গিয়ে বসে পায়ের কাছে নামিয়ে রাখা ছোট সুটকেসটার উপর মেকআপ বক্সটা রাখল। তারপর বলল, তোমার চেলা চামুন্ডাদের ডাকো, একটু চা খাবো তো। আমি লালিকে ডেকে আমাদের চা ও ব্রেকফাস্ট দিতে বললাম। রমা আমাকে আর কিছু না বলে মেকআপ বক্সটা হাতে করে নিয়ে উঠে ভিতরে চলে গেল। নিশ্চয়ই বাথরুমে গেল। আমি জানি বাথরুমে গিয়েই রমার চোখ পড়বে একটি নাইটির ওপর। নাইটিটা ছুটির। গতবার তাড়াতাড়িতে যাবার সময় ছুটি ফেলে গেছিল, সেই অবধি ওটা ওখানেই আছে। আমি অনেকদিন ভেবেছি যে ওটাকে কাচিয়ে তুলে রাখবো। প্রতিদিন চান করার সময় ওটাকে দেখে সে কথা ভেবেছি, কিন্তু বাথরুম থেকে বেরিয়েই আবার ভুলে গেছি। বসে বসে রমার আসার কারণটা অনুমান করারই চেষ্টা করছিলাম। গতবার যাবার সময় ওকে যে মুডে দেখেছিলাম তা থেকে এখনকার মুড সম্পূর্ণ ভিন্ন। তাছাড়া ও গতকাল রাঁচিতেই যে থেকে গেল কেন তাও বুঝে উঠতে পারছি না। আপাতত আমার কতগুলো অনুমান নিয়ে নাড়াচাড়া করা ছাড়া আর কিছুই করণীয় নেই। ও বাথরুম থেকে বেরিয়ে সামান্য প্রসাধন করে বাইরে এলো। ও বিয়ের 1 বছর পর থেকে শুধু
আমার জন্য বা নিজের জন্য কখনো প্রসাধন করেনি, করেছে বাইরে যাবার জন্য। আমার সঙ্গ ছাড়া, কারণ আমার সঙ্গে গত বহু বছর সে কোথাওই যায়নি এবং বিশেষ কারোর সঙ্গে দেখা করতে যাবার সময় প্রসাধন করেছে। তাই ওকে প্রসাধিত অবস্থায় কেমন দেখতে লাগে তা প্রায় ভুলেই গেছিলাম আমি। রমা এসে বসল। মালু এসে রমা সুটকেসটা তুলে নিয়ে গেল। রমা ওকে একবার অপাঙ্গে দেখল, তারপর নিজের মনেই যেন বলল, নাইটিটা বেশ ভালো, ছুটিকে পরলে নিশ্চয়ই ভারী সুন্দর দেখায়, তাই না? আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকলাম। বেহায়া কথাটার মানে জানো তুমি? আমি তেমনই চুপ করে থাকলাম, কোনো কথা বললাম না। তোমার বোধহয় মনে আছে তোমাকে আজকালকার মেয়েদের সম্বন্ধে কি বলেছিলাম গতবারে? বলেছিলাম তো, ওদের মধ্যে গভীরতা বলে কোনো বস্তু নেই। এই ওরা গলা ধরে ঝোলে অমনি ঝুপ করে লাফিয়ে পড়ে দৌড় দেয়, মনে আছে? বোধহয় আমার কথাটা তুমি তখন মনোযোগ দিয়ে শোনোনি। এখন যা বলছি শোনো। তোমার প্রেমিকা, তোমার একনিষ্ঠ পাঠিকা ছুটি বিয়ে করেছে এবং এখন হানিমুন করছে, অবশ্য রাঁচিতেই আছে। রাঁচি ছেড়েই দূরে চলে গেলে তোমার মুখে এমন করে চুনকালি তো মাখানো যেত না, তোমাকে দুঃখও দেওয়া যেত না। আমি কথাটা শুনে চমকে উঠলাম, কিন্তু রমার মুখ দেখেই আমি বুঝতে পারলাম যে রমা মিথ্যে কথা বলছে। কারণে অকারণে মিথ্যে কথাটা ও এমনভাবে বলা রপ্ত করেছে যে কোনো মিথ্যে কথাই ওর মুখে আর আটকায় না, ওর চোখ কাঁপে না এতটুকু। আমি তবুও কোনো কথা বললাম না। কি চুপ করে আছো যে? কিছু একটা বলো। তুমি ভেবেছিলে গাছেরটাও খাবে, তলারটাও কুড়োবে, তাই না? তুমি মেয়েদের নিয়ে মন গড়া গল্প লিখে নিজেকে খুব একটা কেউকেটা মনে করো। মেয়েদের তুমি কিছুই জানো না, চেনোও না। এমন কোনো বোকা ও নিঃস্বার্থ মেয়ে এই পৃথিবীতে নেই যে শুধু ভালোবাসার জন্যই ভালোবাসা দিতে পারে। জীবনে নেই। তোমার থার্ড রেট লেখকের গল্প উপন্যাসে হয়তো থাকতে পারে। মেয়েরা ঘর চায়, স্বামীর পরিচয় চায়, সন্তান চায়, তার দেওয়া হোক কি নাইবা হোক স্বামীর সামাজিক শিলমোহরটা চায়। এই নইলে কোনো মেয়েই বাঁচতে পারে না। ওইসব পোশাকি ভালোবাসা কখনোই টেকে না, দেখলে তো? ভালোবাসা কি ভালোবাসাই না দেখালো। ভালোবাসা না ছাই, ভালোবাসা ঢং করে কিছু হাতিয়ে নেওয়ার তাল। যেই দেখলো উদ্দেশ্য সাধন হয়েছে অমনি সমূর্তি ধারণ করলো। লেখকের অনুপ্রেরণা হবার স্বাদ তার শেষ হয়ে গেল। ঘর গোছাতে লাগলো স্বামীর সঙ্গে, বিছানা পাততে লাগলো ফুল ছিটিয়ে। ছি ছি ছি, আমি তো ভাবতেই পারি না যে কোনো মেয়ে এমন ঢংও করতে পারে। এতখানি ঢং বাবা, এতখানি ইনসিনসিয়ার কোনো মানুষ হয়? আমি হঠাৎ রমার মুখের দিকে তাকিয়ে দেখলাম রমার দু চোখ জলে ভিজে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। কি করা উচিত আমার তা আমি বুঝতে পারলাম না। ভেবে পেলাম না এই চোখের জল কার জন্য, রমার নিজের জন্য, ছুটির জন্য, নাকি আমারই জন্য? আমার জন্য কেন রমা কাঁদতে যাবে? আমি বললাম, তুমি কাঁদছো কেন? কাঁদছি কেন? আমার ভীষণ কষ্ট হয়। তুমি আমার স্বামী, তুমি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছ, কিন্তু সেটা আমাদের ব্যাপার। ঝগড়া হোক, ভাব হোক, ভুল বোঝাবুঝি হোক, সেটা আমাদের একান্ত ব্যাপার। কিন্তু বাইরের একটা সস্তা বাজে একরত্তি মেয়ের কাছে তুমি এমনভাবে অপমানিত হবে, এটা আমার ভাবলেও কষ্ট হয়। তোমার মান সম্মান বলে কি কিছুই নেই? কি তুমি দেখেছিলে ওর মধ্যে? কি খাইয়ে বশ করেছিল ও তোমায়, যার জন্য তুমি এমনভাবে নিজের সব কিছু, নিজেকে, তার সঙ্গে আমাকেও মাটির সঙ্গে মিশিয়ে দিলে? কেন করলে? কেন তুমি এরকম করলে? আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। আমার ওকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছিল যে ছুটি আমাকে চিরদিনের মতো, বা আমি ছুটিকে চিরদিনের মতো পেয়েছি, এই কথা জানলেও কি রমা খুশি হতো? তারপরও কি এমন করেই এত কথা বলতো না?
আমি কিছু বলার আগে রমা নিজেই বলল, এর চেয়ে ও তোমার সঙ্গে থাকলেও আমি খুশি হতাম। আমি জানতাম জীবনে একবার অন্তত তুমি জিতলে, নিজের বুদ্ধিমতো কাজ করলে। তোমাকে বোকা পেয়ে, তোমার টাকার জন্য, তোমার দেওয়া সুযোগের জন্য তোমার কাছে মুখোশ পরে এ পর্যন্ত কত বন্ধু, কত প্রেমিকা, কত আত্মীয়ই তো এলো। তুমি তাদের সকলের কাছেই বোকার মতো ঠকে গেলে। ও যদি তোমাকে না ঠকাতো তবে বুঝতাম ও সৎ, ওর মধ্যের মানুষটা খাঁটি। আসলে আসলে ও ও আর একজনের সস্তা 420। আমি রমার দিকে না তাকিয়ে কুয়োতলার দিকে চেয়ে বসেছিলাম। আমার মাথায় কোনো কথাই ঢুকছিল না। লালি এসে একসময় চা ও ব্রেকফাস্ট নামিয়ে রেখে তাড়াতাড়ি পালিয়ে গেল। রমাকে ওরকমভাবে কাঁদতে দেখে ও নিজেই খুব অপ্রতিভ বোধ করছিল। রমা বলল, কি তুমি এখনো কোনো কথা বলছো না যে? তোমার কি কিছুই বলার নেই? না। ছুটি বিয়ে করেছে শুনেও না? আমি ও কথা বিশ্বাস করি না। ছুটি কেমন মেয়ে তা আমি জানি, ছুটিকে আমি চিনি। তুমি ছোট করলেই তো আর সে ছোট হয়ে গেল না। আমি কেবলই ভাবছি, একজনের নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে যাকে আমি ভালোবাসি, চিরদিন ভালোবাসবো, তাকে ছোট করে তোমার কি লাভ? তুমি কি পাবে তাতে? রমা একটা টোস্টে কামড় দিয়েছিল। টোস্টটা ঠোঁট থেকে বের করে বলল, তোমার শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। ভেবেছিলাম আমার দেওয়া শিক্ষাই তোমাকে শুধরাতে পারবে। এখন দেখতে পাচ্ছি তোমার কপালে অনেক দুঃখ আছে, আরও অনেক দুঃখ। আমি চুপ করেই থাকলাম। কেন জানি না আমার বারবার রুনের মুখটা খুব মনে পড়তে লাগলো। ওর চোখ দুটো বড় করুণ, কাটা কাটা নাক, চিবুক, কিন্তু বড় দুর্বল। ও গালের ও কপালের শিরাগুলো গোনা যায়। ও সবসময় ওর বুদ্ধিদীপ্ত চোখ দুটো দিয়ে আমাদের মধ্যে এই বৈষম্য বোঝবার চেষ্টা করে, নিজে হেসে আমাদের হাসাবার চেষ্টা করে। কিন্তু বেচারি রুন, ওর এই ছেলেবেলার জীবনে শান্তি কাকে বলে ও জানল না। বাবা মার আদর কাকে বলে, বাবা মার সুস্থ স্বাভাবিক সহজ সম্পর্ক কাকে বলে ও তা জানল না। মাঝে মাঝে রুনের জন্য নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। অন্তত ওর মুখ চেয়েও রমার ও আমার মানিয়ে নেওয়া উচিত ছিল দুজন দুজনকে। কিন্তু এখন যে বড় দেরি হয়ে গেছে। রমার খাওয়া শেষ হলে আমি বললাম, এবার বলো, তুমি কেন এখানে এইভাবে এসেছো হঠাৎ? কিছু চাই কি তোমার? না, কিচ্ছু চাই না আমার। তোমার কাছে আমার কিচ্ছু চাই না। রমার চিৎকার শুনে কুয়োতলার জল নেওয়া মেয়েগুলো দাঁড়িয়ে পড়ে এদিকেই দেখতে লাগলো। আমি বললাম, একদিন আমি পুরোপুরি তোমারই ছিলাম রমা, একমাত্র তোমারই। কিন্তু সেই আমি আর আজকের আমি এক লোক নই। তোমাকে সুখী করার, কোনোভাবেই সুখী করার ক্ষমতা আমার নেই। আমাকে ক্ষমা করো। আমি অনেক ভেবে দেখেছি, যা ভেঙে গেছে তা ভেঙেই গেছে। তোমাকে এর আগেও বলেছি, তুমি আমার বাড়িতে থাকতে পারো, যতদিন থাকবে বাইরের সব লোকের কাছে তুমি আমার স্ত্রীর মর্যাদাই পাবে। কিন্তু আমার কাছে কিছু তুমি চেও না। তোমাকে দেবার মতো আমার কিছুই নেই, বাকি নেই কিছু আর। ছুটি তো তোমাকে অপমান করেছে, তোমার মুখে তো থুতু দিয়েছে। এখন তোমার যাবার জায়গা কোথায় দেখি? শেষ পর্যন্ত আমি ছাড়া তোমার কে থাকে আমিও দেখব তা। কোনো জায়গায় যদি আমার না থাকে, না থাকলো। তাছাড়া শেষ বলতে তুমি কি বোঝো আমি জানি না। আমার তো মনে হয় শেষটা একটা ইচ্ছাধীন ব্যাপার। যে কোনো মুহূর্তই শেষের মুহূর্ত হতে পারে। এই কথাটা এর আগেও তুমি বহুবার বলেছ। তুমি কি আত্মহত্যার কথা বলছো? যে লোক মুখে বলে না আত্মহত্যা করব, সে কখনো তা করতে পারে না, জানো তো। আত্মহত্যা করতে সাহস লাগে। তুমি কোনোদিনও মারতে পারবে না নিজেকে নিজের হাতে। আমি চুপ করে থাকলাম অনেকক্ষণ। তারপর বললাম, ঝগড়া তো অনেক দিন অনেকবার করেছো রমা, এখন থাক না ঝগড়া। তোমার যা বলার তা কি শান্তভাবে বলতে পারো না? তুমি কি মনে করতে পারো না যে আমরা দুজন বাইরের লোক? বাইরের লোকের মতো ভদ্র ব্যবহারও কি একে অন্যের সঙ্গে একেবারেই করা যায় না? আমি তো তোমার কাছে আর কিচ্ছু চাইনি, শুধু শান্তি ছাড়া। তবু তুমি
এখান অবধি ধেয়ে এসে সেই শান্তি বিঘ্নিত করে কি আনন্দ পাচ্ছ আমি জানি না। পাই অনেক আনন্দ পাই, সে কথা কি বুঝবে তুমি? তোমার মতো যেসব স্বার্থপর লোক শুধু নিজেদেরই ভালোবাসে, নিজের প্রফেশন, নিজের লেখা, নিজের যশ ছাড়া জীবনে আর কিচ্ছু যাদের ভাবার সময় হয় না, তাদের এমনি করেই তিলে তিলে মরতে হয়। এইটুকু জেনো, মরবার সময়ও আমি তোমাকে শান্তিতে মরতে দেব না। শকুনের মতো তোমাকে আমি কুড়ে কুড়ে খাবো, তবে আমার স্বাদ মিটবে। কেন জানি না, রমার এই কথায় সেদিন সকালে দেখা মিস্টার বয়েলসের ঠান্ডা রক্তাক্ত মৃতদেহটা আমার চোখের সামনে ভেসে উঠল। তোমাকে আমি একটা কথা বলতে এসেছি। সীতেশকে আমি বিয়ে করছি। সীতেশকে যা ভাবতাম সীতেশ তা নয়। ও বড়লোকের ছেলে হতে পারে, কিন্তু বড়লোকের লালু ছেলে নয়। ও নিজের জীবনে অনেক কিছু করেছে। ও নিজের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি আছে জীবনের প্রতি। আমি ওর পাশে থাকলে আরও অনেক কিছুই করবে বলে আমার বিশ্বাস। ও আমাকে কাঙালের মতো চায়, আমাকে ভালোবাসে। আর সীতেশ মানুষটাও ভালো। ও জীবনে একটু কাজ, একটু অবকাশ, ঘরের মধ্যে শান্তি, এইসবই চায়। ও তোমার মতো মিথ্যে নামের পিছনে 10 জনের মধ্যে একজন হবার মিথ্যে মোহে নিজের এবং অন্য কারোর জীবন নষ্ট করে না। আমি জানি কোনো পার্টিতে, সমাজে তোমার স্ত্রী বলে পরিচিত হতে আমার যতখানি ভালো লাগতো, ওর স্ত্রী বলে পরিচিত হতে ততখানি ভালো লাগবে না। কিন্তু সমাজ তো জীবনের একটা অংশ মাত্র। জীবনের বেশিটাই তো ঘরের মধ্যে। সেই ঘরের মধ্যে সবসময় আমাকে দেখাশোনা করবে সীতেশ। ও কথা দিয়েছে রোজ সকাল থেকে লাঞ্চ অবধি কাজ করবে, তারপরই বাড়ি চলে আসবে। তারপর আমরা দুজনে অনেক মজা করব। রেসে যাব, সুইম করব, কখনো বোলিং করব, ছবি দেখব, ক্লাবে যাব। জীবনে যতটুকু বাকি আছে সেইটুকুও এখনও স্যালভেজ করার মত সময় আছে। যতটুকু পারি তা করবো স্বাদ মিটিয়ে। তোমাকে আমি এখনো বুঝতে পারছি না। ঠিক করে বলো, ব্যাপারটা তো ছেলে খেলার নয় রমা। আমি জানি নয়, আর ছেলে খেলা করতে আমি এখানে আসিনি। আমি দুটো সিদ্ধান্তই খোলা রেখেছি এখনো। চয়েসটা তোমার। সীতেশকে আমার কাল কথা দিতে হবে। কথা পেয়েই ও ওর স্ত্রীর বিরুদ্ধে মামলা আনবে। এরপর আর আমার ফেরার পথ থাকবে না। তখন কিন্তু আমাকে দোষ দিও না। আর সীতেশের স্ত্রীর কি হবে? সেই ভাবনা তোমার নয়। সে ছুটির মতোই, টাকা পেলেই খুশি। তাছাড়া চেহারা দেখে যেমন গোবেচারা মনে হয় ওকে, ও তেমন নয়, একটা ভিজে বেড়াল। ওর এক মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ের আগে থেকেই অ্যাফেয়ার ছিল। ছেলেটি ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট। ওরা দুজনে ডাইভোর্স পেলেই বিয়ে করবে। সীতেশের তাই অনেক দুঃখ। বেচারিকে দেখবার, ওর জন্য ফিল করবার তো কেউ নেই। এর জন্য সত্যিই আমার খারাপ লাগে। তাহলে তুমি যা ঠিক করেছো তাই করো। তাছাড়া কালকের মধ্যে আমার কি তো কিছু বলা সম্ভব নয় তোমাকে? কেন সম্ভব নয়? ছুটির সঙ্গে পরামর্শ করবে? পরামর্শ করার কি আছে? সে তো এখন জমিয়ে হানিমুন করছে। তোমার প্রেমিকা ছুটি। ওহ, প্রেমিকা! বারে বারে একটা মিথ্যে কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বললেই কি সেটা সত্যি হয়ে যায়? যতবারই তুমি ওকে ছোট করার চেষ্টা করছো, ততবারই তুমি কিন্তু নিজেকেই ছোট করছো। এতে তোমার কি লাভ? যার সম্বন্ধে মনে মনে একটা ধারণা গড়ে উঠেছে, সেই ধারণা নিজে থেকে না ভাঙলে অন্য কেউ এমন করে ভাঙতে পারে না। কেন তুমি নিজেকে এত ছোট করছো? তোমাকে তো বলেইছি, নিজের চোখে দেখলেও আমি বিশ্বাস করি না যে ছুটি আমাকে কিছুমাত্র না জানিয়ে বিয়ে করতে পারে। আমি মরে গেলেও এ কথা বিশ্বাস করব না। তাহলে তোমার উত্তর কি? আমার কোনো উত্তর নেই। তুমি আমাকে নিয়ে সুখী হওনি, দোষটা আমার। আমার মতো করে আমি চেষ্টা করেছিলাম, আমি তোমাকে সুখী করতে পারিনি। সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু আমি আমার মতো থাকতে চাই। আমি সীতেশের মতো কি আর কারোর মতো হতে চাই না। তুমি যাকে সুখ বলে জেনেছ, পুরুষ মানুষের সংজ্ঞাকে যদি তুমি সীতেশের মধ্যেই খুঁজে পেয়েছো বলে মনে করো, তবে তুমি সুখী হও। আমার বিন্দুমাত্র আপত্তি নেই। ওরকম করে বললে হবে না। এই নেকা নেকা কাব্য করা কথা আমি শুনতে চাই না। পরিষ্কার করে কথা বলো। পরিষ্কার করেই বলছি, তুমি যদি ডিভোর্স চাও বা না চাও, আমি কোনো রকম কোনো কিছুতেই বাধা দেব না। একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম। সারা জীবন আমি
তোমাকে আশ্রয় করেই বাঁচতে চেয়েছিলাম। তা যখন হলো না, তখন তোমার প্রতি আমার যা কিছু করণীয় থাকে তা শুধু কর্তব্য। সেসবই আমি করব। যতদিন বিয়ে না করো, যদি চাও বিয়ের পরও আমি তোমার দেখাশোনা করব। ইস, কত সাহস! সীতেশকে তোমার কাছে চাঁদা নিয়ে আমাকে রাখবে? হ্যাঁ, মুখ সামলে কথা বলো। তার মতো সরল উঁচু মনের মানুষকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। নিজের স্ত্রীকে দেখতে পারে না তেমন পুরুষ মানুষ সীতেশ নয়। না, আমি অপমান করিনি। আমি আমার কথা বললাম। আমি কি করতে রাজি হয়েছি তাই বললাম। আর রুনের কি হবে? সে কি ছুটি দিদিমণির কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হবে? কেন, রুনকে তুমি নেবে না? না, নেব না। যার রক্তে তোমার রক্ত তাকে আমার দরকার নেই। তোমার কোনো রকম স্মৃতি আমি রাখতে চাই না। ছেলে তোমার কাছেই থাকবে, তাকে কোথায় রাখবে? সে যখন আমার দায়িত্ব, আমিই বুঝব। তুমি বৃথা এ নিয়ে উত্তেজিত হইও না। তাহলে তো সব চুকে বুকে গেল, তাই তো? রমা হঠাৎ উঠে দাঁড়ালো। আমিও চুপ করে রইলাম। রমা দাঁড়িয়েই রইল। তারপর বলল, তোমার এখানেই আজ দুপুরে লাঞ্চ করে যাব ভেবেছিলাম, কিন্তু এখন আর তা তো হয় না। আমি তাহলে যাই। রমার মুখে হাসির আভাস দেখা গেল, ঠাট্টার হাসি। ঠাট্টা না ঠাট্টার সঙ্গে অন্য কিছু ছিল বুঝলাম না। তা কেন? স্বামী স্ত্রী আমরা নাই বা রইলাম, পরিচিত বন্ধুর মতো সম্পর্কটাকে রাখতে তো বাধা নেই কোনো। অপরিচিত লোকও তো অন্যের বাড়িতে থাকে, খায়। ব্যাপারটাকে না হয় সেরকমভাবেই দেখলে সম্পর্কের শেষটা তো সুন্দরভাবেও হতে পারে। তারপর আমরা দুজনেই অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। কারোর মুখেই কোনো কথা ছিল না, শুধু মনের মধ্যে উথাল পাথাল করছিল স্মৃতির হাওয়া। ডাইভোর্স কথাটা দুজনেই বহুদিন শুনেছি, দুজনেই নানাভাবে ভেবেছি, কিন্তু বিয়ের এতদিন পরে যখন অন্য একজনকে জীবনের একটি অবিসংবাদী অংশ বলে মেনে নিয়েছি, তাকে কোনো এক মুহূর্তে হঠাৎ অস্বীকার করতে কেমন লাগে তা আমাদের কারোরই জানা ছিল না। ব্যাপারটার গভীর অভাবনীয়তায়, ব্যাপারটার এক অবিশ্বাস্য দুঃখময়তায় রমা এবং আমরা দুজনেই বোবা হয়ে গেছিলাম। রমা বসে পেয়ারাতলা ছাড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল। রমা বলল, ভাবতেই কেমন লাগে, অথচ তোমাকে ছেড়ে যাবার কথা আমি সবসময়ই ভাবছি গত কয়েক বছর ধরে। ভেবেছিলাম ছেড়ে গেলে আমার সব কিছু ফিরে পাব। এই মুহূর্তে ছাড়াছাড়িও হয়ে গেল, কিন্তু তেমন একটা আনন্দ কিছু লাগছে না তো। তোমার কি লাগছে? লোকে বড় লটারি জিতলে প্রথমটা কিছু বুঝতে পারে না। আনন্দেরও কিন্তু একটা শখ আছে, তুমি বোধহয় পরে বুঝতে পারবে। কি জানি না। কদিন থেকেই অনেক পুরনো কথা মনে পড়ছে। তোমার সঙ্গে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনের কথা, জাহাজের দিনগুলোর কথা। তুমি বলেছিলে প্লেনে না ফিরে জাহাজে ফিরতে, জাহাজেই মজা হবে। বেশ লাগে ভাবলে, তাই না? ভাবতে পারছি না তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। মানে ভাবনাটা বড্ড কঠিন। সম্পর্কটা তো আজকে শেষ হয়নি রমা, বহু বছর আগেই হয়েছে। তারপরের এই কটা বছর শুধুই সংস্কারের বছর, অভ্যাসের বছর। তবুও আমি কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি যে আমাদের সম্পর্কটা সত্যি এমন পর্যায়েও আসবে কখনো যে ছাড়াছাড়ি হবে আমাদের। তুমি কিন্তু বড় কষ্ট পেতে। তোমার জন্য সত্যিই আমি কিচ্ছু করিনি। তুমি যা চেয়েছো, যেমন করে চেয়েছো, কিছুই করিনি। কেন পারিনি সে কথা অবান্তর। তুমি বলেছ এই না করতে পারাটায় স্বার্থপরতা। জানি না, হয়তো তাই। সে যাই হোক, এটা ঠিক যে তুমি যেভাবে বাঁচছিলে তাকে বাঁচা বলে না। আর তুমি? আমার কথা থাক। জানো তো রমা, বিয়ের এই সম্পর্কটা কোনো তেজারতি কারবারের মুচলেকা তো নয় যে যা কবুল করেছি তা না দিতে পারলেই জেল হবে।
আইন আদালতে যাবার অনেক আগেই এই সম্পর্কের ফয়সালা হয়ে যায়। দুজনের মনে যে মুহূর্তে সন্দেহ দেখা দিয়েছিল সেই মুহূর্তেই কিন্তু সেই সম্পর্ক আমাদের শেষ হয়ে গেছে। তারপর যা বাকি ছিল তা শুধু নিজেদের নিজেরা ঠকানো। অভিনয়, সংস্কার, লোকভয় এইসব ভেঙে বেরিয়ে আসার সাহসের অভাব। তুমি যা করেছো ঠিকই করেছো। তোমার নিশ্চয়ই অধিকার আছে তোমার নিজের ইচ্ছে মতো জীবনে বাঁচবার। আমার কিন্তু খুব হালকা লাগছে নিজেকে। তোমাকে যে সুখী করতে পারিনি আমার সর্বস্ব দিয়েও, এই কথাটাই সবসময় আমাকে বড় পীড়ন করত। এই পীড়নটাকে ছাপিয়ে নিজের সুখের দিকে কখনো তাকাবার অবকাশ হয়নি। তুমি কেন আমার জন্য তোমার জীবন নষ্ট করবে? তা কখনোই করা উচিত নয়। অন্য কারোর জন্য তুমি নিজেকে কেন ফাঁকি দেবে? আর তুমি? আমার ব্যক্তিগত জীবনটা এত ছোট যে সেটা একটা বড় সমস্যা নয়। তুমি জানো যে সেখানে পরিসর এত কম যে সেটা ভরিয়ে তোলা কিছু কঠিন নয়। তাছাড়া শেষ যখন... থাক। রমা আমার দিকে ভর্ৎসনার চোখে তাকালো। রমাকে ভারী ভালো দেখাচ্ছিল। আমার হঠাৎ মনে হলো অনেক দিন আমি রমার মুখের দিকে ভালো করে তাকাইনি। রমার মুখ ভারী সুশ্রী এবং অভিজাত। বিশেষ করে ও যখন হাসে তখন ওকে ভারী পবিত্র মিষ্টি দেখায়। আমার রমা যদি কখনো জানতো যে মেয়েদের সবচেয়ে বড় সৌন্দর্য তাদের শান্ত নম্র ব্যবহার, যদি কখনো তা জানতো তবে আজ ওকে এমন করে আমায় হারাতে হতো না। তুমি নিশ্চয়ই ছুটিকে বিয়ে করতে, কিন্তু বেচারি তুমি। কোনো মেয়ে কি তোমার সঙ্গে ঘর করতে পারবে? মনে হয় না। তোমার আরও একটু সাধারণ হওয়া উচিত ছিল। তোমার মতো পুরুষদের বিয়ে করা উচিত নয়, কারণ তোমরা সাধারণের ব্যতিক্রম। বিয়েটা একটা সস্তা দৈনন্দিন একঘেয়ে হি হি হা হা জীবন। সেখানে তোমার মতো সবসময় চশমা নাকে সিরিয়াস গম্ভীর গুণী লোককে মানায় না। মেয়েরা এমন লোককে দূর থেকে পুজো করে, কিন্তু তাদের পক্ষে এরকম লোকের সঙ্গে ঘর করা সম্ভব নয়। বিশ্বাস করো, তোমাকে কিন্তু মিথ্যা বলিনি। তুমি দেখো, ছুটি সত্যি বিয়ে করেছে। তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ বলো তো? আমি রমার দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। আমার মাথার মধ্যে অনেক ভাবনা ঘুরপাক খাচ্ছিল। কথা বলতে ইচ্ছে করছিল না। কিছুক্ষণ পরে রমা উঠে চান টান করে নিতে গেল। ওর চান হয়ে যাবার পর আমিও চান করে নিলাম। খেতে বসে রমা আমার প্লেটের দিকে তাকিয়ে বলল, শোনো, মাঝে মাঝে এসে আমি তোমাকে রান্না করে খাইয়ে যাব। তোমার নতুন স্ত্রী তো জানে না তুমি কি কি খেতে ভালোবাসো। এ কি হচ্ছে রমা? জানো, এরকম হয়। এত বছর একসঙ্গে ছিলাম তো আমরা। গুন্ডা বদমাশের সঙ্গে থাকলেও মন খারাপ হয়। আমি তো গুন্ডা বদমাশের চেয়ে একটু ভালো, তাই না? বাড়ির কুকুর বিড়ালকে ছেড়ে যেতেও কষ্ট হয়, আর আমি তো একটা মানুষ। কিন্তু এই চোখের জলটা কিচ্ছু নয়। বিয়ের পর দিন যেদিন তোমাকে তোমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেদিন বাড়ি শুদ্ধ সকলের কান্না এবং তোমার কান্না দেখে নিজেকে অভিশাপ দিয়েছিলাম। মনে হচ্ছিল আমি যত অনিষ্টর কারণ। গাড়িতে তুমি কি কান্নাই না কাঁদলে, মনে আছে? অথচ বৌভাতের পরদিনই যখন আবার গেলে আমার সঙ্গে তোমাদের বাড়ি, তখন কি হাসি কি হাসি। তখন কে বলবে যে এই বাড়িতে 3-4 দিন আগে অমন কান্নাকাটি হয়েছিল। তাই বলছি, এই চোখের জল নিয়ে ভেবো না। তুমি এবার আমার খারাপ সঙ্গ, খারাপ বাড়ি সব ছেড়ে ভালো সঙ্গ, চমৎকার স্বামী, আনন্দ মজা কত কিছুর মধ্যে গিয়ে পড়বে। গিয়ে পড়লেই সব পুরনো কথা ভুলে যাবে। তখন দেখবে ফেলে আসা এতগুলো বছর কোথায় চলে গেছে। মনে করতে চাইলেও হয়তো তোমার মনেই পড়বে না। দেখবে আমি এবং আমার সব কিছু তোমার স্মৃতি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। খাবার ঘরের পাশের পেঁপে গাছের উপর কতগুলো শালিক এসে বসেছিল। দুপুরের শান্ত রোদ আলতোভাবে বাবুর্চিখানার পাটকিলে রঙা দেওয়াল, কারি পাতা গাছগুলোয় শালিকের গ্রীবায় এসে পড়েছিল।
সেদিকে তাকিয়ে থাকতে থাকতে রমার দিকে চোখ পড়তেই হঠাৎ এতদিন এত বছর পর আমার মন বলল, রমাকে আমি দারুণ ভালোবাসি। মন বলল, দুটো আশ্চর্য জীবন তোমরা নষ্ট করলে। একটু চেষ্টা করলেই, সময় মতো এই দুর্ঘটনা এড়াবার চেষ্টা করলেই এটা ঘটতো না। রমা মুখ নিচু করে বসে প্লেটের উপর কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ ও বলে উঠল, তোমার সঙ্গে হয়তো হঠাৎ দেখা হয়ে যাবে কোনো ছুটির দিনে পার্ক স্ট্রিটের লাল বাতির সামনে। আমি সীতেশের পাশে বসে থাকব, আর তুমি তোমার নতুন স্ত্রীর পাশে বসে থাকবে স্টিয়ারিংয়ে। তুমি ঘাড় হেলিয়ে বলবে, ভালো। আমি হেসে বলবো, ভালো। ভাবা যায় না, না? সত্যি ভাবা যায় না। তোমার কাছে আমি এবং আমার কাছে তুমি এত চেনা, এত কাছের। আমাদের মধ্যে গোপনীয় বলতে কিছুই নেই। অথচ সেদিন তুমি আমাকে একজন বাইরের লোক ছাড়া অন্য কিছুই ভাবতে পারবে না। মনে হচ্ছে তুমি বাইরে যতখানি শক্ত, ভিতরে ততখানি নও। এখন তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে যে তোমার সিদ্ধান্তে পৌঁছে তুমি খুব ঘাবড়ে গেছো। না, মোটেই তা নয়। তবে কি জানো, আমার বাইরেটা চিরদিনই শক্ত, ভিতরটা কোনোদিনই নয়। আমার দুঃখ এইটুকুই যে তুমি চিরদিন আমার বাইরেটাই দেখে এসেছো, আর সেভাবেই আমাকে বিচার করলে। আমার ভিতরটা কখনো দেখতে চাইলে না। যদি আমি উদ্ধত হয়ে থাকি, আদুরে, একগুঁয়ে, অবাধ্য হয়ে থাকি, তা তোমার জন্য গর্বিত ছিলাম বলেই হয়েছিলাম। তোমার জন্য গর্বিত হওয়াটা যে তোমাকে অপমানিত করবে, তা কখনো আমি বুঝতে পারিনি। তোমার উপর সমস্ত অভিমান যে তোমার কাছে নোংরা রাগ বলে মনে হবে, এও বুঝতে পারিনি। সত্যি কথা বলতে কি, মানুষ হিসেবে বিয়ের আগে তুমি যেমন ছিলে, যেমন রসিক, হাসি খুশি, সূক্ষ্ম, এখন আর তেমন নেই। তুমি যেন কেমন হয়ে গেছো। তোমাকে দেখলে সত্যি আমার কষ্ট হয়। চলো বাইরে আমরা রোদে গিয়ে বসি। তোমার ট্যাক্সিটা আসার সময় হয়ে গেল। ভাবছি তোমাকে রাঁচি অবধি পৌঁছে দিয়ে আসি। জঙ্গলের পথ আছে অনেকটা, রাত হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে। তুমি একেবারে একা যাবে। তাছাড়া এরপর তোমার সঙ্গে কোথাও যেতে তো সীতেশের পারমিশন লাগবে। আমার খুব ইচ্ছা করছিল তোমাকে বলতে, কিন্তু সংকোচ হচ্ছিল। এখন তো আর তুমি কেউ নও আমার। তোমার উপর আমার জোর কোথায় আর? অবশ্য যখন কেউ ছিলে তখনও বা জোর কোথায় ছিল? না না, আমি যাব, চলো। সকালবেলার রমা আর এখনকার রমা যেন একেবারে অন্য লোক। কেমন মিষ্টি করে হাসছে, কেমন লাজুক চোখে তাকাচ্ছে, যেন এইমাত্রই ওর সঙ্গে আমার আলাপ হলো। রমা হঠাৎ বলল, তুমি ছুটিকে খুব ভালোবাসো, তাই না? মিথ্যা বলবো না, বাসি। আমার চেয়েও অনেক বেশি ভালোবাসো না? মানে যখন আমাকে ভালোবাসতে। কোনো সম্পর্কের সঙ্গে অন্য সম্পর্কের তুলনা করো না। ওরকম তুলনা হয় না, প্রতিটি সম্পর্কই আলাদা। আজ তোমাকে বলা দরকার। কোনোদিন পরিষ্কারভাবে বলিনি, বলতে সংকোচ হয়েছিল, অপমানের ভয়ও ছিল। কিন্তু আজ তো আর সেসব ভয় নেই। আজকে তোমার এবং আমার সম্পর্কের এই পরিণতির কারণ কিন্তু ছুটি। ছুটির জন্যই এটা ঘটল। সীতেশ নয় কেন? বিশ্বাস করো, সীতেশ ছেলেটা খারাপ নয়, ওর মনটা বড় নরম। নার্সিংহোমে ও আমার হাতে হাত দিয়ে বসেছিল, সেটা দেখেই তুমি খারাপ ভেবেছিলে। কিন্তু ও বন্ধুত্বের অমর্যাদা কখনো করেনি তোমার। তখন আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল। তুমি আসার আগে সেদিন ও আমার মাথাও টিপে দিয়েছিল, কিন্তু বিশ্বাস করো তাতে কোনো রোম্যান্স ছিল না। ওর সঙ্গে সম্পর্কটা আমার কোনো দিনও অমন ছিল না। ছুটির হ্যাংলামি, ও তোমার সঙ্গে এমনভাবে মেলামেশা করত, আমাকে সেটা বড় কষ্ট দিয়েছিল। সীতেশের সঙ্গে সম্পর্কটাও অন্যরকম করার মূলে আমি। ওতে ওর কোনো দোষ নেই। আমি চাই তুমি সীতেশকে ভুল বুঝো না। ছুটি তোমার জীবনে না এলে আজকে
আমার এবং তোমার এই অবস্থা হতো না, এমন করে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেত না। তবুও বুঝতাম ও যদি তোমাকে খুশি করত, অন্তত চেষ্টা করতো খুশি করার। আমি কোনো কথা বললাম না, চুপ করে থাকলাম। রমা আবার বলল, তুমি দেখো আমার অভিশাপ কি করে লাগে ওর জীবনে। ও কোনোদিনও সুখী হবে না, সারা জীবন জ্বলে পুড়ে মরবে, একের পর এক ভুল করবে। ওর মনে কখনো শান্তি থাকবে না, তুমি দেখে নিও। ও লোককে দেখাবে, জানাবে যে ও সুখী, বাইরে ও সুখের ডঙ্কা বাজাবে, কিন্তু সারা জীবন ওর হাহাকারে কাটবে। মনের মধ্যে ও কখনো শান্তি পাবে না। অন্যকে এমন করে ঠকিয়ে কেউ কোনোদিন শান্তি পায়নি। সব পাপের প্রায়শ্চিত্তে ওকে করে যেতে হবে। এই জন্মেই ও তোমাকে যেমন ঠকিয়েছে, ওকেও সবাই তেমন করে ঠকাবে। রমা, থাক না এসব কথা। আচ্ছা, তুমি বিয়ে করবে তো? বিয়ে না করলে তোমাকে ছেড়ে গিয়েও নিজেকে ভীষণ অপরাধী লাগবে আমার। আমায় কথা দাও, এবারেই খুব দেখে শুনে বিয়ে করো। কেন? কেন না? তুমি মেয়েদের উপর ঠিক কতখানি নির্ভরশীল তা আর কেউ না জানুক আমি জানি। কারোর নরম ভালোবাসার মন, কারোর ইচ্ছুক শরীর তোমার হাতের কাছে না থাকলে তুমি কতখানি কষ্ট পাবে তা আমি অন্তত বুঝতে পারি। হ্যাঁ, করব। ছুটি যদি রাজি থাকে ছুটিকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। আর নতুন করে বাঁধনে জড়াতে ইচ্ছা নেই আমার। বাঁধনের যন্ত্রণার চেয়ে মুক্তির যন্ত্রণা অনেক ভালো। ছুটিকে বিয়ে করবে? তোমার এখনো বিশ্বাস হলো না যে ছুটি বিয়ে করেছে? না, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ, ভুল দেখেছ। এই মেয়েটাই তোমার জীবনের শনি, তুমি দেখে নিও। ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না। একটা কথা বলবো, এই পর্যন্ত কত টাকা দিয়েছো তুমি ওকে? রাঁচিতে কি তুমি ওকে বাড়ি কিনে দিয়েছ? ব্যাংকে ওর নামে নাকি অনেক টাকা রেখে দিয়েছ? অন্য কোনো ভালো মেয়ের জন্য যদি করতে আমার আপত্তি ছিল না। ও তো যারা শরীর বিক্রি করে তাদের চেয়েও নীচ। সেই সব মেয়ে বদলে তবু কিছু দেয়, তারা তবুও একটা দেওয়া নেওয়ায় বিশ্বাস করে, সেই বিষয়ে তারা সৎ অন্তত। কিন্তু এরা তো ঠগি, এরা তো নীচ, জোচ্চোর। তুমি কি করে যে এর হাতে পড়লে আমি ভেবেই পাই না। রমা, এবার থামো তুমি। তোমার যাবার সময় হয়ে এলো, অন্য কথা বলো। আমি তো শীতেশ সম্বন্ধে একটা কথাও বলিনি, বলবো না। অথচ শীতেশকে তুমি যতটুকু জানো আমি জানি না তা। আমি শুধু চাই যে তুমি যেভাবে হতে চাও সেইভাবেই সুখী হও। তুমি নিজে সুখী হলেই তো হলো। ছুটির সুখ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? একটু পরেই ট্যাক্সিটা এসে গেল। মালপত্র তুলে রমাকে নিয়ে আমি উঠে পড়লাম। পথের দুপাশে শেষ বিকেলে রোদ ছড়িয়েছে। এখানে ওখানে ঘুঘুরা পথের উপর কি যেন খুঁটে খাচ্ছে। বাসারিয়ার কাছে এক ঝাঁক তিতিরের সঙ্গে দেখা হলো। গাড়ি দেখে তরতরিয়ে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে গেল। আমি কি কালই বাড়ি ছেড়ে চলে যাব? তোমার যেদিন খুশি। নিজের কানকে আমার বিশ্বাস হচ্ছিল না। রমা আবার বলল, আমার শাড়ি গয়না সব থাকবে। তুমি কলকাতা ফিরলে একদিন এসে তোমার সামনে নিয়ে যাব হিসাব করে। তুমি তো এখনো পর হওনি আইনত। তোমাকে আমি একদিন যা কিছু দিয়েছি সবই তোমার। আর তাছাড়া আরও তুমি যা নিতে চাও সবই তোমার জন্যই। শুধু লাইব্রেরির চাবিটা রেখেছ, আর সব ঘরের মালিক তুমি। তোমার প্ল্যানেই করা বাড়ি, তোমার সাজানো ফার্নিচার, তোমার টাঙানো ছবি, এইসবে কি অন্য কারোর অধিকার জন্মাতে পারে? এসবই বরাবরের তোমার। যদি অন্য কেউ আমার জীবনে আসেই, যদি আসে, সে নিজের পছন্দ মতো নিজের বাড়ি সাজাবে। তোমার বাড়িতে তার তো কোনো অধিকার নেই। আমি নেব কেন? একদিন আমাকে ভালোবেসেছিলে, আমার ভালোবাসা পেয়েছিলে, সেই জন্য নেবে। যা পেয়েছিলে এবং দিয়েছিলে তা কি কিছুই নয়? তা কি একেবারেই ধুলোয় ফেলার? রমা কথা না বলে আমার হাতটা ওর কোলে নিল। রমা এবং আমি দুজনেই বুঝতে পারছিলাম না আমাদের দুজনের জীবনের এই দারুণ পরিবর্তনটা আমরা কি করে মেনে নেব। অথচ
এখন মেনে না নেওয়া ছাড়াও কোনো উপায় নেই অন্য। ট্রেনের সময়ের একটু আগেই আমরা স্টেশনে পৌঁছলাম। রমা এয়ার কন্ডিশনড কোচের টিকিট কেটেছিল, একটা কুপেও পেয়েছিল। ওকে তুলে দিয়ে ওর রাতের খাবারের অর্ডার দিয়েলাম। যখন ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে এলো, রমা হঠাৎ উঠে দরজাটা টেনে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে আমার বুকে মুখ গুঁজে দাঁড়ালো। দরজাটা আমি বন্ধ করতাম, কিন্তু যদিও কিছু মনে করে এই ভেবেই করিনি। রমাকে বুকে জড়িয়ে ধরে ওর কপালে, গলায় ও ঠোঁটে চুমু খেলাম আমি। রমার চোখের জলে আমার কোটের একটা জায়গা ভিজে গেল। অস্ফুটে বলল, তুমি খুব খারাপ, ভীষণ খারাপ তুমি। তুমি এখন নতুন জীবনে প্রবেশ করছো। আমার পুরনো বউ এমন করে না। নিজের মন থেকে যা করেছো সেটাকে ঠিক বলেই যেন। তোমার নিজেকে বাঁচতে হবে, তুমি তো তোমার মতো করে বাঁচবে, এতে তো কোনো লজ্জা নেই। তোমার সমস্ত অধিকার আছে তোমার নিজের ইচ্ছা মতো বাঁচার। সারা রাস্তা আমার সমস্ত খারাপ ব্যবহার, আমার অবহেলা, আমার অত্যাচারের কথা ভাবতে ভাবতে যেও, তাহলে দেখবে ভালো লাগছে। তুমি যে আমার হাত থেকে মুক্তি পেয়েছো এই জীবনের মতো, এই কথা জেনেই ভালো লাগবে। তুমি দেখো ভালো লাগে কিনা। তুমি খুব বোকা, ভীষণ ভীষণ বোকা তুমি। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরপর পর্বগুলি যখন আসবে তখন আপনারা শুনতে পারবেন, নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।